নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটে ফেলছে একটি গোষ্ঠী। মন্তব্য তারেক রহমানের। নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা দলগুলোকে, এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। জামায়াতের বিরুদ্ধে বিএনপির অভিযোগ নিয়ে কালকের মধ্যে মির্জা ফখরুলের জবাব চান তাহের। ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। সংস্কার ভেস্তে দিতে চায় এক দল, আরেক দলের নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে এনসিপি। শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা। সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে। শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে, আমরা শাপলা কলি নিব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদের ইনুর বিচার শুরু। পলাতক 4 জনের বিরুদ্ধে পরোয়ানা। আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা উস্কানির অভিযোগ। দুর্নীতির প্রমাণ পেলে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলের ইঙ্গিত। দুদকের মাধ্যমে ব্যবস্থার ঘোষণা উপদেষ্টার। জড়িতদের আইনের আওতায় আনার দাবি। এবার বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারির নির্বাচনের পর রোজা শেষ হলে আলাদাভাবে আয়োজন করবে তাবলিগের দুই পক্ষ, জানালেন ধর্ম উপদেষ্টা। নিরাপত্তা ঝুঁকি এড়াতেই সিদ্ধান্ত। এবং বৃষ্টিতে হেলে পড়েছে পাকা ধান, পানির নিচে আলু, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য। দিশেহারা দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার কৃষক। ক্ষতিগ্রস্ত সহায়তায় কৃষি বিভাগ। নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করছে একটি গোষ্ঠী। রাজনৈতিক দলগুলো এই কৌশল বুঝতে না পারলে আত্মসমর্পণ করতে হবে অপশক্তির কাছে। বিকেলে রাজধানীর বনানীতে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেছেন, বিএনপির বিজয় ঠেকাতে শুরু হয়েছে সংঘবদ্ধ অপপ্রচার। প্রবাসী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা। রাজধানীর বনানীতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার শুরু হয়েছে। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। দেশের স্বার্থে ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা এবং সরকারকে সহযোগিতা করেছে বিএনপি, এমনটা জানিয়ে তারেক রহমান বলেন, এরপরও নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করেছে একটি গোষ্ঠী। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেন, কৌশল বুঝতে না পারলে অপশক্তির কাছে করতে হবে আত্মসমর্পণ। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। আগামী নির্বাচন ঘিরে দল মনোনীত প্রার্থীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। শীঘ্রই পর্যায়ক্রমে
শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে, দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন। বর্তমান সময়েও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারী ও শিশুদের নিরাপত্তায় রাষ্ট্র উদাসীন থাকতে পারে না। রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের শত্রুরা মাথাচড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, সামাজিক মাধ্যমে মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবেলায় তাই ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। জুলাই সনদের সুপারিশমালা উপস্থাপনের পর থেকে জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। এমন পরিস্থিতিতে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এবছর দিবসটি উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা ১০ দিনব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিন সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল। 7 জন কমিশনার যে প্রতারণা করছে এটা সাধারণ মানুষও বুঝছে। যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জামাতকে নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে আগামীকালের মধ্যে মির্জা ফখরুলের ব্যাখ্যা চেয়েছে দলটি। বিএনপি সংস্কারের পাশাপাশি জামাতের বিরোধিতা করছে বলেও অভিযোগ দলটির। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টে স্বৈরাচারের লক্ষণও দেখছে দলটি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের দিন নাকি আগে, এই নিয়ে মুখোমুখি অবস্থানে প্রধান রাজনৈতিক দলগুলো। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর দায় কতটা তা পরিষ্কার করতেই রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নেতারা। বিএনপির নানা অভিযোগ নাকচ করে দিয়ে সোমবারের মধ্যে এই বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে, বিএনপি উস্কানি দিলেও কোনো বিরোধিতায় যেতে চায় না জামায়াত। সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করে। তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। জামায়াত প্রশ্নে বিএনপি এখন আওয়ামী লীগ কায়দায় বয়ান তৈরি করছে অভিযোগ করে তাহের বলেন, তারা কখনো মুনাফিকি করেননি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না। জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না। যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন
সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি। এর আগে বিকেলে কাকরাইলের এক সেমিনারে তাহের বলেন, কারো চাপে মাথা নত না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সরকারকে। রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না। কোনো ব্যক্তি একাধারে হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটার বিরোধিতা করা মানে কি, যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে। জামায়াতের অন্যতম নীতি নির্ধারক এই নেতা মনে করেন, বর্তমান যে সংকট তৈরি হয়েছে তার দায় অকৃতজ্ঞ রাজনীতিকদের। আনার ষড়যন্ত্র। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা কয়েকটা রিপোর্ট দেখছিলাম, বিভিন্ন দল তাদের মতো বক্তব্য দিচ্ছে। সেক্ষেত্রে আজকের আলোচনায় মাথাচাড়া দিচ্ছে দেশের শত্রুরা। এই ক্ষেত্রে যদি আমরা আলোচনাটি শুরু করি, যদি রাব্বি বলতে চাই যে গত কয়েকদিন যাবতে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে আসলে যে মানে একে অন্যকে যে মানে যদি বলতে যাই যে টার্গেট করে নানা ধরনের যে বক্তব্যগুলো দিচ্ছে এবং তার মধ্য দিয়ে রাজনীতি যে উত্তপ্ত হচ্ছে সেটি কিন্তু আমরা দেখছিলাম এবং আজও কিন্তু দলগুলোর নেতাদের যে কথাবার্তায় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যদি দেখতে যাই আজকে কিন্তু যে বিএনপির বেশ কয়েকজন নেতা বিভিন্ন কর্মসূচিতে তারা কথাবার্তা বলেছেন, এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন একটি অনুষ্ঠানে কথা বলেছেন, ঠিক একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু যে একটি কর্মসূচিতে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন। তো আজকে বিএনপি নেতারা যে কথাগুলো মোটা দাগে বলেছেন সেটি হলো যে দেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিচ্ছে এবং সেই জায়গায় সময় যত গড়াচ্ছে ততই দেশকে যে পুরোপুরি আসলে যে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার একটি যে অপচেষ্টা চলছে এবং নতুন নতুন শর্ত যুক্ত করে দিয়ে গণতন্ত্রকে আসলে যে সংকটময় অবস্থার দিকে নিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী, এমন অভিযোগও কিন্তু যে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। এবং সেই জায়গাতে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাটি বলেছেন যে এমন অবস্থায় যথাসময়ে নির্বাচন নিয়েও কিন্তু যে জনমনে সংশয় সন্দেহ তৈরি হয়েছে কিন্তু সেটি আসলে যে হওয়ার কথা ছিল না। এবং অন্যদিকে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল সেটি দৃশ্যমান হচ্ছে, এমন অভিযোগ। জামায়াত আবার বিএনপিকে তাদের যে নোট অফ ডিসেন্ট নিয়ে মন্তব্য করেছে যে তাতে তারা স্বৈরাচারের গন্ধ পাচ্ছে। হ্যাঁ, আজকে জামাতের কয়েকজন নেতা কথাবার্তা বলেছেন, বিশেষ করে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কিন্তু আজকে একাধিক কর্মসূচিতে কথাবার্তা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তো সেই জায়গায় তিনি যে জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট রাখা সেটিকে আসলে যে স্বৈরাচারী আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে কিন্তু যে তিনি বিষয়টি দেখাতে চেয়েছেন এবং সেই জায়গায় বলেছেন যে নোট অফ ডিসেন্ট যেখানে দেওয়া হচ্ছে সেখানে আসলে একক জায়গাতে ক্ষমতা কুক্ষিগত রাখার যে একটি প্রবণতা সেটি তিনি আসলে যে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং সেই জায়গায় তিনি বলেছেন যে বিএনপি যে এত সব নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটি আসলে যে স্বৈরাচার হওয়ার যে চিন্তা ভাবনা দেখা যাচ্ছে এবং নোট অফ ডিসেন্ট সহ গণভোটের নজির দুনিয়াতে কোথাও নেই এবং গণভোট হলে 80%ই হ্যাঁ ভোট পড়বে, এমন কথাও কিন্তু যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। এবং জামাত নেতারা বলেছেন যে কোনো দলকে নয়, কোনো দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, বরং পুরো জাতিকে খুশি করাই কিন্তু যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, এমনটাই কিন্তু যে জামায়াত নেতারা বলেছেন। সেক্ষেত্রে রবিন, এনসিপি কি বলছে? তারা তো আজকে প্রতীকও মেনে নিয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এরকম যে পরস্পর বিরোধী যে বক্তব্য বিএনপি এবং জামাত নেতারা দিয়েছেন সে জায়গায় কিন্তু আজকেও মানে এনসিপি নেতারাও কথাবার্তা বলেছেন। সেই প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখেছে, তারপর আমরা সে নিয়ে আলোচনা করব। আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাত এবং যে বিএনপি পরস্পর বিরোধী কথাবার্তা বলেছেন যে সংস্কার এবং নির্বাচন নিয়ে, সে জায়গায় আজকে এনসিপির আহ্বায়ক যে কথাটি বলেছেন যে একদল নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে, অন্য দল সংস্কারকে ভেস্তে দিতে চাচ্ছে। এবং অন্যদিকে নানা আলোচনার পরে অবশেষে কিন্তু যে এনসিপি শাপলা কলি প্রতীক নিতেও কিন্তু রাজি হয়েছে। প্রতিবেদনটি দেখে তারপর ফিরছে আলোচনায়। আমরা সরাসরি প্রশ্ন। রোববার সকালে রাজধানীর রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের তারিখ মুখ্য বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট হলে ভালো, তবে নির্বাচনের দিন হলেও সমস্যা নেই, তবে চলতি মাসের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানান তিনি। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না, বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত। তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে
তবে যদি আগে করা সম্ভব হয় এটা আগে হলে ভালো। একটু দ্রুত সময়ের মধ্যে, এটা এই মাসের মধ্যেই এই আদেশ জারির বিষয় থেকে শুরু, আদেশ জারিটা হয়ে যাওয়া উচিত। গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবার আহ্বান নাহিদ ইসলামের। তিনি বলেন, এক দল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কি না, দুরভিসন্ধি আছে কি না। ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচনে আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এ মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থীদের তালিকা। এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয় তাহলে নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছেন। মেজর ইস্যু বলে আমরা মনে করি না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদনটি দেখছিলাম। হ্যাঁ রবিন, সেক্ষেত্রে এনসিপি কি বলছে? না, এনসিপির জায়গা থেকে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যে বিএনপি এবং জামাত দুই দলকেই কিন্তু তারা আসলে যে অভিযুক্ত করেছেন, এক দলকে সংস্কার ইস্যুতে এবং অন্য দলকে যে নির্বাচন ইস্যুতে। তো সেই জায়গায় আজকে তারা যে কথাটি বলছেন যে বিএনপি এবং জামাত তারা আসলে যে গণভোটের তারিখকে আসলে যে মুখ্য করে তুলছে, এবং কিন্তু সেটি আসলে যে তারিখ মুখ্য বিষয় হওয়ার কথা ছিল না, মূলত সংস্কার ইস্যুটাই মুখ্য হওয়ার কথা ছিল। এবং সেই জায়গাতেই কিন্তু যে নাহিদ ইসলাম বলেছেন যে একদল সংস্কার ভিস্তি দিচ্ছে, অন্য দল নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আর গণভোট কবে হবে সেটা নিয়ে যদিও বিএনপি এবং জামাতের মধ্যে একটি পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। জামাত চাই নভেম্বরই, আবার বিএনপি চাই যে নির্বাচনের দিন গণভোট। তো সেই জায়গায় এই বিষয়টি সরকারের উপর ছেড়ে দিতে চায় এবং ইসি সক্ষমতার উপর ছেড়ে দিতে চাই এনসিপি। তার আসলে যে সুনির্দিষ্ট করে নির্বাচনের আগে না নির্বাচনের দিন গণভোট হবে সেই বিতর্কে যাচ্ছে না এনসিপি। তবে অবশেষে আসলে যে নানা মানে আলোচনা ছিল যে এনসিপির প্রতীক কি হবে, অবশেষে সব জল্পনা কল্পনা শেষে আজকে নির্বাচন কমিশনে গিয়েছিল এনসিপির একটি প্রতিনিধি দল, এবং সেখানে তারা শাপলাকলি প্রতীকে নিজেরাই তুষ্ট থাকার কথা জানিয়েছে। তো এই ছিল রাব্বি আজকের মতো। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ, নির্বাচনী বাস্তবতা এবং রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন। যাচ্ছে অন্য খবরে, জুলাই হত্যাযজ্ঞের মামলা হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে এক ফোনালাপে হাসানুল হক ইনুকে শেখ হাসিনা বলেছিলেন তারা রণক্ষেত্রের সাথী। সে সময় আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা যায় হাসানুল হক ইনুকে। কিভাবে দমন পীড়ন চালানো যায়, ব্লক রেড দিয়ে কিভাবে আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে তার পথও বাতলে দিয়েছিলেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ নেতা ইনু। রোববার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনাল কুষ্টিয়ার আরেক হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের 4 নেতার বিচার শুরুর আদেশ দেন। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চিফ প্রসিকিউটর বলেন ইনুর দাবি আমলে নেয়ার সুযোগ নেই। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী।
এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ইবতেদায়ী মাদ্রাসা কাল থেকে জাতীয়করণ প্রক্রিয়া শুরুর আশ্বাস মন্ত্রণালয়ের। সচিবালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক। অনুদানহীন প্রতিষ্ঠান আওতায় না আসা পর্যন্ত অবস্থান। কাল থেকে অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর এতে অসন্তোষ জানিয়ে অনুদানহীন প্রতিষ্ঠানও জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের। কিছু দূর এগোলেই তা আটকে দেয় পুলিশ। রোববার বিকেল 5টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা সড়ক আটকে রাখেন আন্দোলনকারীরা। এর মধ্যেই আলোচনা করতে সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধি দল। অনুদানভুক্ত মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে অসন্তোষ জানান আন্দোলনকারীরা। বলেন, অনুদানবিহীন মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। আশ্বস্ত করেছেন সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে এই আন্দোলনরত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব। আজকে আমাদের গেজেট ছাড়া আমরা এখান থেকে যাব না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এদিন শিক্ষকদের সঙ্গে সংহতি জানায় জামায়াত ও গণ অধিকার। মনে করবেন না বন্দুক দিয়ে গুলি চালাবেন, রাবার বুলেট চালাবেন, আর ওই গরম পানি ছিটাবেন, আর এই শিক্ষকরা লেজ গুটিয়ে পড়াবে। পুলিশ যদি লাঠি তোলার চেষ্টা করে আমরা গণ অধিকার পরিষদ পল্টন অবরোধ করব। মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য এভাবে রাজপথে মানবেতর জীবন যাপন করতে হবে, এটা আমরা এই সরকারের আমলে কামনা করি না। 21 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। দাবি মেনে না নেয়ায় সোমবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্ব ইজতেমার জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও রমজানের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এবারও তাবলিগ জামাতের দুপক্ষের আলাদা ইজতেমা হবে। প্রতি বছর সাধারণত জানুয়ারি মাসে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে মাওলানা সাদ কান্দলভি এবং মাওলানা জোবায়ের অনুসারীরা আলাদাভাবে আয়োজন করছেন বিশ্ব ইজতেমা। এরই মধ্যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে সকালে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আসন্ন ইজতেমা অনুষ্ঠিত হবে পবিত্র রমজান ও জাতীয় সংসদ নির্বাচনের পর। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ইজতেমা উপলক্ষে যে কোনো ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয় তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। এদিকে সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশ্নের জবাবে জানান তিনি। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ের শান্তি নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দুপুরে প্রেস ক্লাবের সেমিনারে আলোচকরা বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীর কারণে প্রায় অশান্ত হচ্ছে পাহাড়। সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি ফেরাতে স্থায়ী সেনানিবাস, প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আর গোয়েন্দা নজরদারির পাশাপাশি শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের তাগিদ তাদের।
শান্তি চুক্তির প্রায় ৩ দশক পরও পার্বত্য ৩ জেলায় ফেরেনি শান্তি। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তার নিয়ে বারবার উত্তপ্ত হয় পাহাড়ি জনপদ। প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অশান্ত পাহাড় সার্বভৌমত্বের হুমকি, জাতীয় নিরাপত্তায় করণীয় শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে তুলে ধরা হয় পাহাড়ের চিত্র। এতে বলা হয় ১ বছরে ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে ৯৬টি সংঘর্ষে নিহত হয়েছেন ৩৭ জন। বছরে তারা চাঁদাবাজি করে হাজার কোটি টাকা। আলোচকরা বলেন, সশস্ত্র গোষ্ঠীকে বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছে বিদেশি শক্তি। সার্বভৌমত্ব সুরক্ষিত রেখে পাহাড়ে শান্তি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আমরা এই বাংলাদেশে কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। আমাদের এই পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প নয়, আমরা সেখানে স্থায়ী ক্যান্টনমেন্ট চাই। এই পার্বত্য চট্টগ্রামের প্রকৃত সমস্যা কি আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, স্থায়ী সেনানিবাস স্থাপন, অপরাধীদের আইনের আওতায় আনা, সম অধিকার নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। আমাদের পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য এই বিস্ফোরাতে ভারত চাপ দিবে, আমাদের ব্যথা হবে। যত সরকারই আসছে, কোন সরকার এই সমস্যার সমাধানের ব্যাপারে আন্তরিক ছিল না। এই চাঁদাবাজির একটা অংশ দিয়ে অস্ত্র সংগ্রহ করা, আর যদি এটা আন্তর্জাতিক চক্রান্তের কোনো বিষয় হয় তাহলে তো অস্ত্র এমনি চলে আসে। শান্তি চুক্তিটা একটু রিভিউ করা দরকার, এই শান্তি চুক্তিটা একটু রিভাইজ করা দরকার। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান সেমিনারের বক্তারা। এখনই যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে ভবিষ্যতে বড় বিপদ আসতে যাচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে দুর্নীতির প্রমাণ পেলে চুক্তি বাতিল হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সবার সহযোগিতা পেলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে আগের সরকারের বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ কালা কানুনের আওতায় থাকা প্রকল্প পর্যালোচনার উচ্চ পর্যায়ের কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর আদানির বিদ্যুৎ চুক্তি ইস্যুতে কথা বলেন উপদেষ্টা। যে প্রসিজারটা লেট ডাউন আছে তাই না, ইন দ্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টস, সেই অনুযায়ী আপনার যদি বাতিল করতে হয় সেভাবে করতে হবে। যদি উইদাউট এনি রিজনেবল কজ করা হয় তাহলে অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট কি করতে হবে, লিকুইডেটেড ড্যামেজ দিতে হবে। মুখের কথাই বললে হবে না যে এই যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে, দুর্নীতি হয়েছে। আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই দুর্নীতিটা হয়েছে। তো ওই জন্যই আমরা এটা ওই অ্যান্টি কারাপশন কমিশনের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করব। ইচ্ছা করলেই বলতে পারে যে এটা চুক্তি বাতিল করা হলো, এটা করা যায় না। চুক্তি বাতিল করার পদ্ধতিটাও চুক্তিতেই লেখা আছে এবং ওইটা আমাদেরকে অনুসরণ করতে হবে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে হেলে পড়েছে পাকা আধা পাকা ধান। পানির নিচে আলু, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য। দিশাহারা, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট সহ বিভিন্ন জেলা কৃষক। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বিস্তীর্ণ দিগন্ত জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। কোথাও শাকসবজি, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে এভাবেই মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। জয়পুরহাটের ৫ উপজেলায় ৪৬৯ হেক্টর জমিতে রোপা আমন, আগাম আলু, শাকসবজি, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন রবি শস্য নষ্ট হয়েছে। ভারী বর্ষণের কারণে আলু সব পানির নিচে তলায় যায়, সার বীজ সবকিছু বাকি নিয়ে আসি। পানিটা শুকায় যাওয়ার পর যোগ অনুশীলন আসলে আবার তারা আলু লাগালেও এখনো তারা আগাম আলুর সুফলটা পেতে পারে। একই অবস্থা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলির। অধিকাংশ জমির আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। যেখানে ফলন হয়তো আপনার ২০ মন, বর্তমানে ৭-৮ মনের মধ্যে খাওয়ার উপযুক্ত না, ফলন হবে না। কারণ এই যে কাঁচা ধান পাকেনি, যেগুলো কলা পাকা হয়ে গেছে সেগুলো দ্রুত কর্তনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টির প্রভাব থেকে রক্ষা পায়নি মানিকগঞ্জের রবি শস্য। পানির নিচে তলিয়ে গেছে মুড়ি কাটা পেঁয়াজ সহ নানা শস্য। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত হেক্টর জমির ধান। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। পেঁয়াজ হলে 16 আনা ক্ষতি হয়ে গেছে, এরই ধান করা হয়েছে সেটাও ক্ষতি হয়েছে। যে সমস্ত কৃষকের ক্ষতি হবে, ক্ষতির আওতায় আসবে, তাদেরকে আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। নওগাঁর মান্দা, নিয়ামতপুর, পত্নীতলা, সাপাহার, মহাদেবপুর, বদলগাছি ও ধামইর হাট উপজেলার প্রায় ১৪,০০০ হেক্টর জমির ধান ও ২,০০০ হেক্টর জমির আলুর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।
10 নভেম্বর হোয়াইট হাউসে যাবেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারা। শনিবার অ্যাক্সিওস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দামেস্ক দূত জানান, এটি হবে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। আইসিস বিরোধী যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের চুক্তি সই করতে পারে আল শারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটে ফেলছে একটি গোষ্ঠী। মন্তব্য তারেক রহমানের। দলগুলো সতর্ক না হলে অপশক্তির কাছে আত্মসমর্পণের শঙ্কা। জুলাই সনদে বিএনপি নোট অফ ডিসেন্টে স্বৈরাচারের লক্ষণ দেখছে জামাত। দলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কালকের মধ্যে মির্জা ফখরুলের জবাব চান তাহের। এবং সংস্কার ভেস্তে দিতে চায় এক দল, আরেক দলের নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে এনসিপি। শাপলা কলি প্রতীক নেয়ার ঘোষণা। গণভোটের সময় নিয়ে সরকার আর ইসিতে আস্থা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।